আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ অফিস কর্তৃক পরিচালিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দূর শিক্ষণ কার্যক্রমের আজকের এই ভিডিও ক্লাসে সকল দর্শনার্থী, অভিভাবক, অভিভাবিকা বিন্দু ও আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের এই ক্লাস শুরু করার আগে সর্বপ্রথমই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে সুস্থ রেখেছেন। আর বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এসএসটিএস কর্তৃক পরিচালিত শিক্ষা বিভাগ সহ সকল কর্মকর্তা ও কুশলাদিবৃন্দদেরকে এই দুর্যোগকালীন সময়ে শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য। আর এই পুরো ক্লাসটি জুড়েই আমি জনাব মোহাম্মদ সুলাইমান স্যার রয়েছি তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের যে ক্লাসটি, এটি একটি বিশেষ ক্লাস, যেহেতু সারা বছর দেশব্যাপী করোনা মহামারীর কারণে, কোভিড-19-এর কারণে তোমাদের সরকার বিশেষ মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছেন। তাই অ্যাসাইনমেন্টের উপরে আজকের ক্লাসটি আমি উপস্থাপন করব। আর এই ক্লাসটি হচ্ছে যারা সপ্তম শ্রেণীতে পড়ছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট 1। তো প্রিয় শিক্ষার্থীবিন্দু, নিচে যে বিষয়টা আছে বিষয়টা একটু খেয়াল করো তোমরা। বিষয়টা হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য এবং বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। এই বিষয়বস্তুর উপরে আমাদের আজকের পাঠ হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী সপ্তম। সেটা আগেই বলে দিয়েছি। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা গভীর মনোযোগের সহিত দেখো এবং খাতা কলম সাথে নাও, যাতে তোমরা খুব সহজে অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করতে পারো। তো আজকের আলোচনার শিক্ষণফল হবে অ্যাসাইনমেন্ট তৈরির পদ্ধতি তোমরা বুঝতে পারবে এবং এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু জানতে পারবে এবং অ্যাসাইনমেন্ট নিজেই তোমরা তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে এক এক করে শুরু করি। সর্বপ্রথমেই আমরা জেনে নেব অ্যাসাইনমেন্ট তৈরির পদ্ধতি। অ্যাসাইনমেন্টের দুইটা পদ্ধতি, কভার পৃষ্ঠা প্রস্তুত করা, দ্বিতীয় হচ্ছে মূল কাজ লিপিবদ্ধকরণ। এই দুইটা কাজই আমাদেরকে করতে হবে এবং বুঝে নিতে হবে। চলো তাহলে শুরু করি। প্রথম বুঝে নেই কভার পৃষ্ঠা। উপরের কভার পৃষ্ঠাটা প্রস্তুত করার ক্ষেত্রে যে বিষয়গুলি লক্ষণীয়, কভার পৃষ্ঠায় যা হবে তা হচ্ছে তোমার বিদ্যালয়ের নাম, অর্থাৎ তুমি যেই বিদ্যালয় বা যেই স্কুলে পড়ো স্কুলের নাম, তোমার নিজের নাম, তোমার শ্রেণী, তুমি যেই শ্রেণীতে পড়ো তোমার শ্রেণীর রোল নম্বর এবং যে বিষয়ের অ্যাসাইনমেন্ট করতেছে সেই বিষয়ের নাম এবং অ্যাসাইনমেন্ট নম্বর। যেহেতু এটা যদি তোমার প্রথম অ্যাসাইনমেন্ট হয়ে থাকে তাহলে হবে অ্যাসাইনমেন্ট নম্বর 1, যদি দ্বিতীয় হয়ে থাকে তাহলে 2, এরকম হবে। এভাবে তোমরা কভার পৃষ্ঠাটা প্রস্তুত করবে এবং মূল পৃষ্ঠা, যেখানে মূল কাজ লিপিবদ্ধ করতে হবে, সেখানে দুইটা বিষয় তোমাদের লক্ষণীয়। 1 নম্বর বিষয় হলো তোমরা ফটোকপির দোকান থেকে A4 সাইজের যে কাগজগুলি রয়েছে সেই কাগজগুলি, পেপারগুলি সংগ্রহ করবে। তোমরা নিজের A4 সাইজের পেপার সংগ্রহ করবে। পেপার সংগ্রহ করে উপরে কভার পৃষ্ঠা প্রস্তুত করবে এবং প্রত্যেক পৃষ্ঠার, এই যে দেখো আমি এখানে যেটা দেখাচ্ছি, এই যে পৃষ্ঠাটা যেভাবে উল্টে আসলো, এভাবে উপরের পৃষ্ঠায় তোমরা লিখবা। এই যে এরকম উপরের পৃষ্ঠায় লিখবা এবং নিচের পৃষ্ঠা, পিছনের পৃষ্ঠায় তোমরা লিখবা না। অর্থাৎ প্রত্যেকটা কাগজের উপরের পৃষ্ঠায় লিখবা এবং নিচের পৃষ্ঠাটা ফাঁকা থাকবে। এটা হলো অ্যাসাইনমেন্টের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঠিক এভাবে তোমরা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে নেবে। এখন আসো অ্যাসাইনমেন্ট, তোমরা যেহেতু সপ্তম শ্রেণীর যারা রয়েছে তাদের অ্যাসাইনমেন্ট 1-এর জন্য তোমাদের বিবেচ্য বিষয়, যে বিষয়গুলি তোমাদের খেয়াল করতে হবে তা হচ্ছে তোমাদের মূল যে টেক্সট বুক বই রয়েছে, পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর পাঠ 7 এবং 8, যেটা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, পাঠ অধ্যায় 2, পাঠ 1, 2 ও 3, বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যের ধারণা এবং বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। এই বিষয়গুলির উপরে তোমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টটাকে প্রস্তুত করতে হবে। চলো তাহলে আমরা এগুলি নিয়েই আজকের আমরা একটু আলোচনা করে নিই। অ্যাসাইনমেন্ট 1-এর জন্য নির্ধারিত কাজ, যেটা তোমাদের সরকার নির্ধারিত দেওয়া আছে। প্রথম কাজ হলো তদানীন্তন পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানিরা যে বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করো। 2 নম্বর কাজ হলো বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা করো। এই দুইটা নির্ধারিত কাজের উপরে আমাদের আজকের আলোচনা। চলো তাহলে শুরু করি। 1 নম্বর কাজের ক্ষেত্রে যে বিষয়গুলি তোমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু বলা আছে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যে সমস্ত বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র। তো চলো, তুলনামূলক চিত্র পূর্বেই আমি বলতে চাই, সেটা হলো মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধের চালিকা শক্তি হিসেবে যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের মুক্তিযুদ্ধের চালিকা শক্তি হিসেবে যে বিষয়টি আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের
বৈষম্য। নিচে এরকমই কয়েকটা বৈষম্য তুলে ধরা তোমাদের পাঠ্য বই থেকে তুলে ধরা হলো। সর্বপ্রথম হচ্ছে রাজনৈতিক বৈষম্য, সামরিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, ভাষাগত বৈষম্য। বিভিন্নভাবেই পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানিদের উপরে বৈষম্য তৈরি করেছিল, আমাদের শাসন এবং শোষণ করেছিল। তো সেরকমই সর্বপ্রথম যে বৈষম্য সেটা হচ্ছে রাজনৈতিক বৈষম্য। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই পূর্ব বাংলার প্রতি রাজনৈতিক বৈষম্য বাড়তে থাকে। পাকিস্তানের তখন দুটি গুরুত্বপূর্ণ পদ ছিল পশ্চিম পাকিস্তানিদের দখলে, এমনকি পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিষ্ক্রিয় করে রাখা হতো। এই বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্তশাসন ও অধিকারের দাবি তুলে পাকিস্তানি শাসকদের দমন করে এবং পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের দমন করে রাখার চেষ্টা করে। ঠিক এভাবে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে মিলিয়ে নেবে। পয়েন্ট 2, সামরিক বৈষম্য। সামরিক ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করেছিল, যেখানে পাকিস্তানের দেশরক্ষা বাহিনীর সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানের স্থান ছিল শতকরা 95 ভাগ, আর বাঙালিদের স্থান ছিল মাত্র 5 ভাগ। পূর্ব পাকিস্তান ছিল সামরিক দিক থেকে খুব অবহেলিত, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বিভিন্ন জায়গায় আমাদের পূর্ব পাকিস্তানের জনবল খুব কম নিয়োগ দেওয়া হতো এবং পশ্চিম পাকিস্তানের জনবল খুব বেশি নিয়োগ দেওয়া হতো। অথচ জনসংখ্যার ভিত্তিতে বেশি পাওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তান, কম পাওয়ার কথা ছিল পশ্চিম পাকিস্তান, কিন্তু তারা কাজ করলো তার বিপরীত। এবং প্রত্যেকটা সামরিক বাহিনীরই সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। অস্ত্র এবং গোলাবারুদের যে ভান্ডার সেটাও ছিল পশ্চিম পাকিস্তানে। অর্থনৈতিক বৈষম্যের মধ্যে আছে পাকিস্তানি শাসন আমলে পূর্ব পাকিস্তানের বৈষম্যের কারণে কখনো অর্থনৈতিক দিক থেকে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। সমস্ত সরকারি বেসরকারি আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে। এছাড়াও পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে, যেখানে পূর্ব পাকিস্তান থেকে আয় হতো আর সেই আয়টা ব্যয় করতো পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের জন্য কম ব্যয় করা হতো। এরপর এটা হচ্ছে ভাষাগত বৈষম্য। রাষ্ট্রভাষার প্রতি পাকিস্তানের উভয় অংশের মধ্যেই দ্বন্দ্ব ও কলহের সূত্রপাত ঘটে, যেটা 1952 সালের কথা তোমার আমার সকলেই আমরা জানি। অনেকটা একটি শিক্ষার মধ্যে দিয়ে সালাম, বরকত, রফিক, জব্বার সহ এদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের ভাষার অধিকার রক্ষা করতে পেরেছি। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষাগত বৈষম্য। খেয়াল করো, পূর্ব পাকিস্তানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় নিতান্তই অপর্যাপ্ত ছিল। অর্থাৎ যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যার 70% ছিল পশ্চিম পাকিস্তানে আর মাত্র 30% ছিল আমাদের পূর্ব পাকিস্তানে। অথচ জনসংখ্যার ভিত্তিতে 70% থাকার কথা ছিল পূর্ব পাকিস্তানে। যেহেতু এখানে জনসংখ্যা বেশি, তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই পূর্ব পাকিস্তানেই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা কাজ করেছে তার উল্টো। নম্বর 6, সাহিত্য সাংস্কৃতিক বৈষম্য। পূর্ব পাকিস্তানের অধিকারের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি এগুলির প্রতি অনুরাগ ও প্রীতি ছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে রাষ্ট্রদ্রোহিতার সামিল। অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সাহিত্য, নিজস্ব সংস্কৃতির প্রতি যে ভালোবাসা ছিল, যে মমত্ববোধ ছিল, এটা পশ্চিম পাকিস্তানিরা ভালো চোখে দেখেননি। তাই বিভিন্নভাবেই যারা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির চর্চা করেছিল, লালন করেছিল, তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে বিভিন্নভাবেই অত্যাচার, নির্যাতন করেছে। সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক ক্ষেত্রেও বৈষম্য ছিল ব্যাপক। পূর্ব পাকিস্তান এর উচ্চ পদে নিয়োগ দেওয়া হতো, পূর্ব পাকিস্তানিদের কোনো প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ দেওয়া হতো না, যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র, এই বিষয়ের উচ্চ পদে তো দেওয়া একেবারেই হতো না। এতে প্রশাসনিক বঞ্চনায় পূর্ব পাকিস্তানের উন্নয়নের ধারাকে ভীষণভাবে ব্যাহত করেছিল। এই বৈষম্য প্রকটভাবে দেখা দেয় উচ্চ পদে চাকরি নিয়োগের ক্ষেত্রেও। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিলাম যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের ক্ষেত্রগুলি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আরও ভালোভাবে মিলিয়ে নেবে। এবারে আমরা জানবো অ্যাসাইনমেন্টের 2 নম্বর কাজের ক্ষেত্রে, যেখানে ছিল বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ভাষা, ধর্ম ও উৎসবের ভূমিকা বিশ্লেষণ করো। তো যেহেতু সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনব্যাপী প্রক্রিয়া, তাই মানুষের জীবনের সাথে এটা ক্রমাগতই যতই সময় যায় সেটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তো সেক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে ধর্মের ভূমিকাটা আমরা একটু দেখে নেব। একটা সময়ে দেশে অধিকাংশ মানুষ ছিল প্রকৃতির পূজারী,
তারা যেমন প্রকৃতির বড় শক্তি হিসেবে আকাশ, বাতাস, সূর্য, চন্দ্রকে পূজা করত, তেমনি প্রকৃতির জীবন্ত উপাদান হিসেবে সমুদ্র, চন্দ্র, বৃক্ষ এগুলিকেও তারা ভক্তি শ্রদ্ধা করত বা ভজনা করত। এরপরে যখন ব্রাহ্মণ্য ধর্ম প্রচারিত হওয়া শুরু করলো, তখন পুরনো দেবদেবী থেকে কিছু বাদ পড়লো, আবার কিছু সাথে নতুন যুক্ত হলো। সাথে স্থানীয় ভক্তি, গান, মন্ত্র, তন্ত্র, পুঁথি, কাব্য এগুলি প্রচলিত থাকলো। এর সাথে যুক্ত হলো সংস্কৃত ভাষায় আর্যদের নানা বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ। মূর্তি তৈরি এবং এর সাজসজ্জা, অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চার যেমন রয়েছে, তেমনি আরাধনা, আরতি, হোমযজ্ঞ, গান বাজনা চর্চাও বেশ প্রতিহতই থাকলো। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এগুলির সাথে যুক্ত হলো নৃত্য। হিন্দু ধর্মের পণ্য প্রচার করা কিংবা নিম্নবর্ণের যে হিন্দু ধর্মের প্রতি অত্যাচার নির্যাতনের কারণে নিম্নবর্ণের যে হিন্দুরা রয়েছে, এই নিম্নবর্ণের হিন্দুদের প্রিয় শিক্ষার্থী, সাংস্কৃতিক বৈচিত্র্যে ভাষা। আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব সুদূর প্রসারী। ভাষা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ অকাতরে তাদের জীবন বিসর্জন দিয়েছিল। এদেশের বাঙালি ছাড়াও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিন দিন অনেক ভাষার মিশ্রণ ঘটেছে। হাজার বছর ধরে নানান জাতির মানুষের আগমন ঘটেছে এদেশে। তাদের ভাষার প্রভাব পড়েছে বাংলা ভাষায়, যেমন অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, আরবি, ফার্সি সহ সংস্কৃত সহ অনেক ইউরোপীয় ভাষার মিশ্রণ দেখা যায় বাংলা ভাষায়। বাংলা ভাষার সাথে নানাবিধ ভাষার অপূর্ব মিশ্রণে এদেশের ভাষাগত সংস্কৃতি হয়েছে সমৃদ্ধ। জানলাম সাংস্কৃতিক বৈচিত্র্য ভাষা। এবার জানবো সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব। বাংলাদেশ উৎসব এর দেশ। এখানে দলমত নির্বিশেষে সকল শ্রেণী, পেশা ও ধর্মের মানুষ বাস করছে। তাদের মধ্যে গ্রামীণ সমাজে বিভিন্ন উৎসব যেমন বৈশাখী মেলা, নবান্ন উৎসব, হালখাতা, নৌকাবাইচ ইত্যাদি অনুষ্ঠান ধর্মমত নির্বিশেষে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে এবং আনন্দ উদযাপন করে। তারপরেও বাংলাদেশে যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তাই বিশেষ কিছু ধর্মীয় উৎসবও রয়েছে। যেমন ইসলাম ধর্মের ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদ মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদরের মতো যেমন ধর্মীয় উৎসব রয়েছে, তেমনি হিন্দুদের রয়েছে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা সহ এরকম বিভিন্ন ধর্মীয় উৎসব, যেগুলি তারা নানাবিধ উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন করে থাকে। আবার বৌদ্ধ, খ্রিস্টান যে সম্প্রদায়ের যারা রয়েছে, তাদেরও বড়দিন, ইস্টার সানডে সহ বিভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে, যে উৎসবগুলি তারা আনন্দের সাথে আমাদের দেশে উদযাপন করে থাকে। জানলাম তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ। এ পর্যায়ে একটি একক কাজ রয়েছে। এখানে একক কাজের জন্য 5 মিনিট সময়, তোমরা কাজটা শেষ করে গ্রুপে ছবি তুলে জমা দেবে। কাজটি হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রগুলি চিহ্নিত করো। 2, সাংস্কৃতিক বৈচিত্র্যে শুধু ভাষার ভূমিকা চিহ্নিত করো। এই দুইটা কাজ করে গ্রুপে ছবি তুলে তোমরা জমা দেবে। আর যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছে তোমরা কাজটা শেষ করে তোমাদের কাছে রাখবে। আশা করি কাজটা শেষ করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আলোচনার পরের অংশে চলে যাই। এবার রয়েছে পাঠ সংযোগ। এবার তোমরা তোমাদের পাঠ্য বই খোলো। পাঠ্য বই খুলে প্রথম অধ্যায়ের পাঠ 7 এবং 8 পড়ো এবং দ্বিতীয় অধ্যায়ের 1, 2 এবং 3 মনোযোগ সহকারে পড়বে। এখানে 10 মিনিট সময় রইল। এই কাজটা শেষ করে এরপরে পরের অংশে চলে যাবে। এবার আমরা আমাদের আলোচনার পরের অংশে চলে এসেছি। সর্বপ্রথম প্রশ্ন, কাদের হাত ধরে দেশে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল? 2, বাংলা ভাষার মধ্যে কোন কোন ভাষার মিশ্রণ লক্ষ্য করা যায়? 3, রাজনৈতিক বৈষম্যের ক্ষেত্রগুলি চিহ্নিত করো। 4, প্রশাসনিক বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করো। 5, অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রগুলি চিহ্নিত করো। এই প্রশ্নের উত্তরগুলি লিখবে, খাতায় লিখে ছবি তুলবে। ছবি তুলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্সের ক্লাস 7 যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা জমা দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে বাড়ির কাজ হচ্ছে তোমাদের নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট 1, এই অ্যাসাইনমেন্ট 1 তোমরা তৈরি করো। অ্যাসাইনমেন্ট 1 তৈরি করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো, এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাস। আবার দেখা হবে অন্য কোনো নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।